নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় খ্যাতকীর্তি মধুবর্ষী কথা সাহিত্যিক শ্রী ভগীরথ মিশ্র রচিত অসামান্য প্রহসনধর্মী বড় গল্প পোলাইট ও শেয়ানা। সাত সকালে এলাকার জননেতা সরানন বটব্যালের বাড়ি কাম অফিসের উদ্দেশ্যে রওনা দেবার মুখেই ওর ছায়াসঙ্গী ফটিক ঘোষের মনে পড়ে যায় আজ সরানন্দার দিনভর ঠাসা প্রোগ্রাম। সকাল 10টা নাগাদ একটা গো প্রদর্শনী কাম গো বেবি শোর উদ্বোধন। একটা হৃষ্টপুষ্ট সবৎস গাইয়ের সামনের পায়ে এক ঘটি জল ঢেলে দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন সরানন্দা। তখন মাইকে বাজতে থাকবে রবি ঠাকুরের গান, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এরপর দু চার কথায় গো সমাজের অশেষ মহিমা ব্যাখ্যা করে সরানন্দা চলে যাবেন একটা পাবলিক ইউরিনাল উদ্বোধন করতে। ইউরিনালের দরজার ফিতে কাটবেন সরানন্দা। আবহে তখন বাঁচতে থাকবে রবি ঠাকুরের গান, সবারে করি আহ্বান। এরপর যাবেন নিজের ভাইজির সদ্য প্রতিষ্ঠিত বিউটি পার্লারটির দ্বারোদ্ঘাটনে। ভাইজিটা বড্ড ধরেছে, তো পার্লারের দরজার যখন ফিতে কাটবেন সরানন্দা তখন আবহে গান বাজবে, তোমায় সাজাবো যতনে কুসুমে রতনে কেউরে কঙ্কনে কুমকুমে চন্দনে। তারপর যাবেন সারা বাংলা ভাড়াটে সমিতির সভায়, সেখানে বাজবে এ পরবাসে রবে কে। এরপর সরানন্দা যাবেন কাজের মাসিদের বার্ষিক সভায় ভাষণ দিতে। ওখান থেকে আনঅথরাইজড পাওয়ার হুকার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে। দিনভর দম ফেলবার জো নেই সরানন্দার। কর্মচক্রে নিজেকে একটিবার জুতে দিলেই দিনভর আর ওকে একান্তে পাওয়া যাবে না। কাজেই ফটিক ঘোষের মনে হয় সরানন্দার দিনটা শুরু হওয়ার আগেই ওকে একান্তে পাকড়াও করতেই হবে, অ্যাট এনি কস্ট। মানে ক্লাস 8 ফেল ফটিকের ফটিকীয় অভিধান মতে যে কোনো কষ্টের বিনিময়ে। ভাবতে ভাবতে কবজি উল্টিয়ে ঘড়িতে সময় দেখে ফটিক ঘোষ। ইস, 8টা বাজে প্রায়। সরানন্দার গো প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান 10টায়। তার মানে উদ্যোক্তারা খুব পেছনে লেগে থাকলে কাঁটায় কাঁটায় 11টায় বাড়ি থেকে বেরিয়ে পড়বেন সরানন্দা। অনুষ্ঠানের জায়গায় পৌঁছে যাবেন 11:30টার মধ্যেই। এই এক বিউটি সরানন্দার। নির্ধারিত সময়ের ঘন্টা দেড়েকের মধ্যে যদি পৌঁছন তবে উদ্যোক্তারা মেনে নেবে। না, সরানন্দা আজ যথেষ্ট পাংচুয়াল। এ ব্যাপারে সরানন্দার একটা নিজস্ব তত্ত্ব রয়েছে। ওর বাবা বাঞ্ছারাম বটব্যাল ছিল টিউবওয়েলের মিস্ত্রি। জীবনতে বেশ রমরমা ছিল তার। এই এলাকার অনেক কলের মিস্ত্রি ওর হাতে তৈরি। তো চালাদের ট্রেনিং দেওয়ার কালে বাঞ্ছারাম প্রায়ই বলতো একটা কথা, বলতো, কল সারাইয়ের কাজটা পরে শিখলেও চলবে বাপ, না শিখলেও মহাভারত কিছু অশুদ্ধ হবে না। তোরা বরং আগে শেখ কেমন করে নিজের দাম বাড়াবো। ওর ওপরেই নির্ভর করছে বাজারে তোর চাহিদা। প্রথমত মক্কেল ডাক দিলে সঙ্গে সঙ্গে কদাচ যাওয়া নেই। বাড়িতে বেকার বসে থাকলেও না, ভাববে নেহাতি ফেকলু পার্টি, হাতে কাজকর্ম নেই তাই ডাকা মাত্র চলে। আর নির্ঘাত কলের কাজকর্ম জানে টানে না, সেই কারণেই কাজ জোটে না। নইলে এই ঘোর গ্রীষ্মে যখন পাড়ায় পাড়ায় রোজই ডজনে ডজনে কল খারাপ হচ্ছে, তখন কলের মিস্ত্রি বাড়িতে বসে রয়েছে কেন? কেমন করেই বা ডাকা মাত্র চলে আসতে পারলো? তার তো এখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা হওয়ার কথা।
কাজেই কথাটা মুখে মুখে চাউর হয়ে তোর বাজারটি দুদিনেই চুপসে আমসি। দ্বিতীয়ত, শুধু তৎক্ষণাৎ যাবি না তাই নয়, ওই একই কারণে সেদিন তুই যাবিই না, তার পরের দিনও না, তার পরের দিনও না, বাড়িতে চাল বারণ তো হলেও নয়। তৃতীয়ত, অবশেষে যেদিন যাবি সেদিনও নির্ধারিত সময়ের অন্তত 2-3 ঘন্টা বাদে যাবি। এতে করে এটাই প্রমাণ হবে যে তুই কত ব্যস্ত মিস্ত্রি, বাজারে তোর ডিমান্ড কত। সঙ্গে সঙ্গে তোর এলেম সম্পর্কে পাবলিক 16 আনার জায়গায় 18 আনা নিশ্চিত হবে। বাজারে তোর ডিমান্ড হু হু করে আরও বাড়বে। শিষ্যকুলের উদ্দেশ্যে বাপের এবংবিধ পরামর্শগুলি ছেলেবেলা থেকে শুনতে শুনতে কানের ভেতর দিয়ে একেবারে মরমে সেধিয়ে গিয়েছে ষড়াননের। কলের মিস্ত্রি অবশ্য হননি, তিনি নেতা হয়েছেন, কিন্তু তার নিজের পেশাগত জীবনেও প্রয়োগ করেন ওই তত্ত্ব, এবং তার প্রভূত সুফলও পেয়েছেন ইতিমধ্যেই। কেন কি এলাকার পাবলিক তিল তিল করে বিশ্বাস করেছে এত ব্যস্ত থাকতে হয় স্বর্ণান্দাকে, সময় ঠিক রাখাটা তার পক্ষে এক কথায় অসম্ভব। আর ব্যস্ত নেতা মানেই তো কাজের মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, চতুর্দিকে তার প্রচুর ডিমান্ড। কাজেই 10টার প্রোগ্রামে 11:30টায় পৌঁছে প্রকারান্তরে ষড়ানন্দা নিজের ডিমান্ডটাই বাড়িয়ে রাখেন পাবলিকের কাছে। এখানতে কথাটা বলেনও ফটিক ঘোষকে, বুঝলা ফটিক, বিজি থাকাটা একটা আর্ট। বাস্তবিক ষড়ানন্দার মগজের তল পাওয়া সাধারণ মানুষের কম্য নয়। মনে পড়ে তখন ফটিক ঘোষ সাহেব বাগানের মাছের বাজারে বাপের সাগরেদি করত। বাপ ওজন করত, ফটিক কেটে কুটে খদ্দেরের ব্যাগে ভরে দিত। একদিন ষড়ানন্দা মাছ কিনতে এসে কথাটা পারলেন, তোর তো পলিটিক্সে আসার সব ফ্যাকাল্টি রয়েছে রে, পিলে চমকানো গলার স্বর, মুখে কটু দুর্গন্ধ, কর্কশ আচরণ সবই তো রয়েছে, তুই কেন তবে বাজারে বৈশা মাছ বেচস? বাপের পরামর্শে তার পরের দিনই ষড়াননের কাছে চলে এসেছিল ফটিক ঘোষ। সেই থেকে মানুষটার বলতে গেলে ছায়া সঙ্গী। প্রথম প্রথম লাইনটাকে বড় একটা ভালোবাসতে পারেনি ফটিক, বড্ড ঝামেলার লাইন। পাবলিক বড় আজব চিড়িয়া, ওদের ট্যাকেল করা বড়ই ঝঞ্ঝাটের। ভাল লাগতো না ফটিকের। তাই শুনে ষড়ানন্দা বিরক্ত হন, বলেন, আরে রাজনীতিতে ঢুকছস তুই, ঝামেলা পোয়াবি না, হিট সইতে পারবা না তো রান্নাঘরে ঢোকা কেন? শোন, পলিটিক্স হইল গিয়া একটা আঁকা বাঁকা রাস্তা। ওই রাস্তার এক কিনারে তুই মানে তোর দল, আর অন্য কিনারে তোর বিরোধীরা। আর পাবলিক হইল গিয়া সর্বদা মাঝ রাস্তার যাত্রী। রাস্তার কোনো একদিক সাইপা চলতে জানে না, একবারে এ কিনারের দিকে যায় তো পর মুহূর্তে ওই কিনারে। সেই কারণে গাড়ি চাপা পরে মরেও সবচেয়ে বেশি। তোর আমার কাম হইল পাবলিককে তাড়াইয়া নিজের দিকে লইয়া আসা। একটুখানি দম নেন ষড়ানন্দা, তারপর ফের শুরু করেন। কিংবা ধর, পাবলিক হইল কতকটা আদেখলা গরুর মতো, যে মাঠে চড়তাছে সেখানকার ঘাসে সে সন্তুষ্ট নয়, সামনের মাঠটারেই বেশি সবুজ লাগতাছে জ্ঞানে সর্বদাই ওই দিকে হাঁটা দেয়। ফলে ঘন ঘন মাঠ বদলায়। দিনভর শুধু এ মাঠ সে মাঠ কইরা দিনান্তে খালি পেটে গোয়ালে ফেরে। তোর আমার কাম হইল ওই গরুগুলান রে নিজের মাঠে আটকাইয়া রাখা। সে বড় কঠিন গম্য রে। ওই সব দিনে সিধে সরল ফটিক ঘোষের মগজে পলিটিক্সের পেঁচ পয়জারগুলো ঠিক ঠিক সেঁধাতে চাইতো না। তাই শুনে ফিক ফিক করে হাসেন ষড়ানন্দা, চাপা গলায় বলেন, জানোস তো, পলিটিক্স কথাটা আসলে হইল পলিট্রিক্স। ইংরাজিতে পলি মানে বহু, যেমন ধর পলিক্লিনিক মানে অনেক রোগের চিকিৎসার জায়গা, পলিগামী মানে বহু বিবাহ। সেই রকম পলিট্রিক্স মানেও হইল গিয়া অনেক অনেক ট্রিক্স, অর্থাৎ কৌশলের খেলা। রাজনীতিতে ট্রিক্স তো থাকবই ব্রাদার, নইলে আর রাজনীতি কিসের? তা এমন সরেস লাইনটি পছন্দ না হইলে তুই নাম সংকীর্তনের দলে গিয়া ঢোক। খোলবাদ্যের তালে তালে দুটি মাত্র পংক্তিরে সারাক্ষণ কপসাইলেই চলবো। সুরের মধ্যে স্পিন নাই, ডেলিভারির মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই, খানিকটা আলু সেদ্ধর মতো, কষানো নাই, ভাজাভুজি নাই, কেবল সেদ্ধ কইটা চটকাইয়া নিলেই চলে। রামতনুদা কি বলে জানস? বলে, পলিটিক্স হইল গিয়া সভ্য মানুষের মগজের অগ্রগতির ও উর্বরতার সর্বশেষ নিদর্শন বলেই হা 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 করে করে হাসেন ষড়ানন্দা।
বলেন, সে আবার আমার থিকাও এককাটি সরেশ, নচেত আমারে টপকাইয়া রাজ্য নেতা হয়। আরো একটুখানি পাইকা ওঠ, রামতনুদার ক্যালিবারটারে বুঝতে পারবি তাহলে। এই মতে সদানন্দার কাছ থেকে রাজনীতির একেবারে বর্ণপরিচয় থেকে শুরু করে আজ এই অবধি পৌঁছেছে ফটিক ঘোষ। তাও সে লোকটার মগজের কলকবজাগুলোর সঠিক অন্ধিসন্ধি সে বুঝল না। কখন যে কার সঙ্গে কি উদ্দেশ্যে কি ব্যবহার করে ফটিক ঘোষ আজও তার অন্ধিসন্ধি পায় না। নইলে যে লোকটা আগের দিনই মাথায় ফেজ বেঁধে মুসলিম ভোটারদের সঙ্গে নামাজ পড়েছে, সেই কিনা রাত পোহাতেই কোঁকিয়ে উঠল, কাল রাইতের বেলায় কালীঘাটের মা কালীরে স্বপ্নে দেখলাম রে ফটিক, তিনি যেন আমারে হাত ছানি দিয়া ডাকছেন, আমি একবার কালীঘাটে যামু রে, ব্যবস্থা কর, সম্ভব হইলে এই বেলায়। শুনে তো ফটিক ঘোষ বিপদ রাখবার আর জায়গা পায় না, আঁতকে উঠে বলে, সে কি দাদা, এই তো গতকালই আপনি মাথায় ফেজ পরে মসজিদে গিয়ে সবাই এর সঙ্গে নামাজ পড়লেন, তারও কদিন আগে গির্জায় গিয়ে জোরে জোরে সদাপ্রভুর ভজনা করে এলেন, মতুয়া মাঠে গিয়ে দলিত হিন্দুর প্রতিনিধি সাজলেন, এরই মধ্যে মা কালীর টানে কালীঘাটে গেলে ওরা ভাববে কি? সামনে বিধানসভার ভোট, আপনার এলাকায় মুসলিম ভোট না হোক 40% তো হবেই, এমনি সময়ে একটা কট্টর হিন্দু ইমেজ কি আপনার পক্ষে ভালো? ভোটার সাইকোলজিটা একটুখানি বোঝেন দাদা। ভোটার? ফটিক ঘোষের কথা শুনে ফিক করে হাসেন সদানন্দা, খুব দার্শনিক গলায় বলেন, ভোটার কারে কয় জানোস? যে অন্যের নির্বাচিত ব্যক্তির ওপর নিজের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে। জানোস তো, ভোটার তার নিজের পছন্দের প্রতিনিধিরে কখনোই নির্বাচন করতে পারে না। আর গণতন্ত্রে ভোটার বস্তুটি কি জানোস? কে জান কইছে, গণতন্ত্র হইল গিয়া এক জাতের শাসন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। একেবারে ঠিক কথা। গণতান্ত্রিক শাসন মানেই পাবলিককে বাই বাই, ওদের অফ কইরা দিয়া একেবারে ফার অর্থাৎ দূরে সরাইয়া দিয়া আমরা দেশ শাসন করি। গণতন্ত্রে অবশ্য সকলের সাথ আলাপ আলোচনার মাধ্যমেই শাসন করবার কথা, তবে সেই সব আলাপ আলোচনায় পাবলিকরে নাক গলাইতে দিলেই কেলোর কীর্তি হইব, তবে প্রকাশ্যে এসব কথা বলা হারাম, কেলো হইয়া যাইব গা। বলতে বলতে সদানন্দার চোখে মুখে ফুটে ওঠে দার্শনিক সুলভ নৈর্বক্তিকতা। বলেন, আসলে পলিটিক্স হইল গিয়া মুষ্টিমেয়র সুখ সমৃদ্ধির জন্য সংখ্যাগরিষ্ঠর আত্মত্যাগের এক জব্বর খুরোর কল। বলতে পারস প্রাইভেটের জন্য পাবলিকের আত্মোৎসর্গ। ক্ষুধা তেষ্টায় কাহিল পাবলিক বৈশাখের অগ্নিবর্ষী দুপুরে খোলা আকাশের তলায় সারবন্দি পুরতাছে কেন? না তাতে কইরা গুটি কয় প্রাইভেট পার্সনের হিল্ল হইব গা। পাবলিকের লিয়া ওই তামাশার নামই পলিটিক্স। মুষ্টিমেয়র সুখ সমৃদ্ধিটা অবশ্য ফটিক ঘোষ চোখের সামনেই দেখতে পাচ্ছে রোজ দিন। সে পলিটিক্স করার সুবাদে নেতাদের ঝুপড়ি ঘরগুলো চোখের সামনে দোতলা হলো, সাইকেলের জায়গায় মোটর বাইক হলো, 4 চাকা হলো, ফ্যামিলির সবাইয়ের একে একে চাকরি বাকরি হলো। সে হিসেবে সদানন্দা ভুল কিছু বলেননি, তবে এসবের হ্যাপাও রয়েছে। ইদানিং পার্টির মধ্যেকার কিছু ক্যান্ট্যাঙ্কারাস লোকজন সারাক্ষণ দুর্নীতি দুর্নীতি করে চেল্লাচ্ছে, ফি মিটিংয়ে শুদ্ধিকরণের দাবি তুলছে। ভাবতে ভাবতে ঘেন্নায় আর তাচ্ছিল্যে ঠোঁট জোড়ায় ঘন ঘন ভাঙচুর হয় সদানন্দার। কিনা যে দেশের পাবলিকই এমন ক্যান্ট্যাঙ্কারাস, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, 2 পয়সার উপকার পেতে আজ রামের পায়ে কাল শ্যামের পায়ে তেল মাখায়, সে দেশে কিনা একটা সৎ নিষ্ঠাবান পার্টির স্বপ্ন দেখছে এই যুবকগুলান। আরে বাবা, আমরা গাছে কখনো মিষ্টি আম ফলে? কিন্তু কে শোনে কার কথা? সারাক্ষণ ওই একই ফাটা রেকর্ড বাজিয়ে বাজিয়ে নেতাদের কানের পোকা বের করে দিলে। মূলত তাদেরই চাপে মাঝে মাঝে 2-1 নেতার বিরুদ্ধে ঢাক ঢোল বাজিয়ে তদন্তও শুরু করছে পার্টি। ডাঙায় তোলা মাছের মতো দিন কয়েক ছটফটাচ্ছে অভিযুক্ত নেতাটি, এরপর ওর কাছে দৌড়চ্ছে, ওর থানে পুজো চড়াচ্ছে, কিছুদিন বাদে যথা পূর্বম তথা পরম। সদানন্দার কাছে ওই প্রসঙ্গ তুললে পর তিনি ফিক করে হাসেন।
খুব দার্শনিক গলায় বলে ওঠেন, তদন্ত। বেড়ে নাম একটা। ফটিক ঘোষের দিকে সোজা চোখে তাকান সদানন্দা। তদন্ত বস্তুটি কি তা জানোস কি? বলতে বলতে ভুরু জোড়াকে কপালের ওপর ভাসিয়ে দিয়ে এক জাতের দার্শনিকতার মুদ্রা রচনা করেন তিনি। তদন্ত হইল গিয়া কোনো কিছুকে চিরকালের জন্য ধামাচাপা দেবার সর্বাধুনিক উপায়। তদ অন্ত মানে তাহার অন্ত, অর্থাৎ শেষ। চোখ দুটো সমানে নাচাতে থাকেন সদানন্দা। কি বুঝলা? কিন্তু পেপারগুলো তো আকছার এটা ওটা লিখে ভোটারদের খ্যাপাচ্ছে দাদা। অমুক নেতার এই দোষ, তমুক নেতার ওই দোষ, আর ওদের বিরুদ্ধে তো তোমাদের শব্দটি করবারও জো নেই। তাহলে দুনিয়া শুদ্ধ হইচই শুরু হবে কিনা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হলো। সংবাদপত্রের স্বাধীনতা? সদানন্দা আবার হো হো করে হাসি, বলে, হাসাইলি তুই? শোন, সংবাদপত্রের স্বাধীনতা আসলে সংবাদপত্রের মালিকের স্বাধীনতা। এডিটর, রিপোর্টার, এদের স্বাধীনতা না কচুর পুরাটি। স্লেভের মতন মালিকের কথা মতো খবর ছাপতে হয় ওদের। আর সংবাদপত্রের মালিকগুলান থাকে পলিটিশিয়ানদের হিপ পকেটে। এই হলো সদানন্দার মগজের জটিল কলকবজার সামান্য কিছু নমুনা। সদানন্দার মতে রাজ্য নেতা রামতনু পোড়লের মগজের কলকবজাগুলো নাকি আরও জটিল। ফটিক ঘোষ তো কোন ছাড়, স্বয়ং সদানন্দাও এতদিনে চিনতে পারেনি ওই কলকবজাগুলোকে। ফটিক ঘোষ একদিনে তার কিছু কিছু স্যাম্পেল পেয়েছে। এই যেন গেল ভোটের পরে একদিন আচমকা খবর এলো রামতনু পোড়েল একটা প্ল্যান কষেছে। গোটা 20 মতো বিধায়ককে নিয়ে তৈরি একটা টিম পাঠাবে এক্সকারশনে। পার্টি খরচ খরচা দেবে। সদানন্দ বটব্যাল ভালো মতোই জানেন ফায়দা নেই এমন কোনো ব্যাপারেই রামতনুদা নেই। কাজেই হঠাৎ রামতনুদার মগজে এমন ভাবনা চমকালো কেন? এমনকি সদানন্দাও তার অন্ধিসন্ধি বুঝতে হিমশিম খান। রামতনুদাকে জিজ্ঞেস করায় তিনি ফিক করে হাসেন, বলেন, ভোটের কাজকর্মে কত ধকল গেছে তোমাদের। এরপর শুরু হবে আগামী 5 বছর ধরে লাগাতার কর্মযজ্ঞ। তার আগে একটু রিক্রিয়েশন না হলে? বাহ, তা কোথায় যাচ্ছি আমরা? গদগদ সদানন্দা কথাটা শুধুতেই ঝুলি থেকে আধখানা মুখ দেখায় বিড়ালটি। রামতনুদা গম্ভীর গলায় বলেন, কাকে? কাকে? সেটা কোন সুরই? ওই রাঁচির আশেপাশে। কাকে কেন রামতনুদা? সদানন্দা কোঁকিয়ে ওঠেন। দার্জিলিং রয়েছে, গ্যাংটক রয়েছে, আগ্রা, মুসৌরি, কন্যাকুমারী, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে মুসৌরি কন্যাকুমারীতে গিয়ে কি ফায়দা? কাঁকেতে গেলে একদিকে যেমন একটা নতুন জায়গা দেখা হয়ে যাবে, পাশাপাশি রাজনৈতিক ফায়দাও হবে যথেষ্ট। কাঁকেতে কারা থাকে জানো তো? এদেশের আসল পাবলিকের মধ্যে জনাকতক স্যাম্পেল। নেলাখাপা পাবলিককে চিনতে হলে কাঁকের তুল্য জায়গা আর নেই। কিন্তু এই মুহূর্তে সদানন্দ বটব্যাল আর রামতনু পোড়লের মগজের কলকবজা নিয়ে গবেষণার সময় নেই ফটিক ঘোষের। তার এখন কাঁকতলিতে কাউর। যেভাবেই হোক সদানন্দাকে দিয়ে আগরওয়ালকে একখানা ফোন করাতেই হবে, তাও বেলা 10টা-11টার মধ্যে, নইলে তীরে এসে তরিটি ডুবে যাবে। তো গো প্রদর্শনীর উদ্বোধন করতে 11টায় বেরোতে হলে সদানন্দাকে 10টা থেকেই চান খাওয়া করে রেডি হতে হবে। তার আগে রয়েছে তার দৈনন্দিন আম দরবার। স্রেফ জনসংযোগের খাতিরেই ওই দরবারটি রোজ সকালে বসাতেই হয় সদানন্দাকে। আগে সপ্তাহে 5 দিন মতো বসত। সম্প্রতি সদানন্দার কাছে খবর এসেছে রাজ্য কমিটি নাকি তার বিরুদ্ধে একটা গোপন তদন্ত কমিশন বসিয়েছে। কমিশনের একজন সদস্যই নাকি কথাটা জানিয়েছে তাকে। শোনা মাত্র কিছু আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন সদানন্দা। ভৈরবানন্দ শাস্ত্রীর চেম্বারে হাজিরা দিয়েছেন দিন 2 রামতনু পোড়লের কাছে গোপনে পাঠিয়ে দিয়েছেন ঢাউস নববর্ষের উপহার। আর জনসংযোগটা বাড়িয়ে দিয়েছেন রাতারাতি। আমদরবারটা 5 দিনের জায়গায় 7 দিনই বসাচ্ছেন। যদি শেষ অবধি ভৈরবানন্দ আর রামতনু ফেল মারে, তবে ওই জনসংযোগটাই বাঁচিয়ে দেবে সদানন্দাকে। কেন কি আজকের দিনে যার পকেটে যত পাবলিক, তার কদর তত বেশি। তখন তার 7 খুন মাপ।
তার শরীরে তখন 1000 ভোল্টের প্রবাহ, ছোঁয়া মাত্র শক মারবে। বলতে বলতে নিজের রসিকতায় নিজেই হেসে ওঠেন ষড়ানন্দা। মোটামুটি সকাল 9টা থেকেই বসে সেই দরবার। নিজের বাড়ির চৌহদ্দির মধ্যেই একটা আউট হাউস মতো বানিয়ে নিয়েছেন ষড়ানন্দা। সেটাই তার অফিস কাম আমদরবার। সকাল 7টা থেকেই সেখানে অর্থী প্রার্থীদের ভিড় বাড়তে থাকে। ষড়ানন্দা যখন বাড়ির ভেতর থেকে চটি ফটফটিয়ে এসে পৌঁছন, সেখানে ততক্ষণে গোটা চত্বরটা পাবলিকে গিজগিজ করছে। ফটিক ঘোষ দেখে ঘড়িতে সকাল 8টা। এখনই রওনা দিলে ষড়ানন্দাকে কিছুক্ষণের জন্য একলাটি পাওয়া যাবে তার বাড়িতে। পায়ে কোলাপুরি চটি গলিয়ে ফটিক ঘোষ রওনা দেয় ষড়ানন্দার বাড়ির দিকে। কেন কি আজ তার বড়ই গরজ, একেবারে দোফলা গরজ। এক পাড়ার ছেলেরা একটা বিনিদ্র বিচিত্রা করতে চলেছে। রাতভর নাচা গানার ধামাকা, ছেলেদের আবদার, তাতে 10 মিনিটের জন্যেও উপস্থিত হয়ে ষড়ানন্দাকে অনুষ্ঠানের উদ্বোধন করতে হবে। ষড়ানন্দার ডান হাত হওয়ার সুবাদে পাড়ার ছেলেরা বড়ই ধরেছে ফটিক ঘোষকেই, কিনা এলাকার জনস্বার্থে এই কাজটা তোমায় করে দিতেই হবে ফটিকদা। সামনে বিধানসভার নির্বাচন, তারপরেই পৌরসভার ভোট। ফটিক ঘোষের অনেক দিনের স্বপ্ন পৌর ভোটে নিজের এলাকা থেকে কাউন্সিলর পদে দাঁড়ায়। কিন্তু ফটিক ঘোষ ভালো মতোই জানে নিজ যোগ্যতায় টিকিট পাওয়া এ যুগে অসম্ভব। তদবির তদারকি না করলে এ যুগে গাছের একটি পাতাও খসে না। লোকে বলে বীরভোগ্যা বসুন্ধরা, কিন্তু ফটিক ঘোষ জানে বীরভোগ্যা নয়, আজকের দিনে তদ্বীরভোগ্যা বসুন্ধরা। কাজেই টিকিট পাওয়ার জন্য প্রতিবারেই যৎপরনাস্তি তদবির তদারক করেছে সে। কিন্তু যথাসময়ে টিকিটখানা ম্যানেজ করেছে পাশের 61 পল্লীর নিবারণ দত্ত, যে কিনা ওর পুরো সময়কালটা ধরে পাবলিকের হাজার হাজার দরখাস্তের মার্জিনে গোটা গোটা অক্ষরে লিখেছে বিবরণ সত্য নিবারণ দত্ত। ব্যাস, ওই একটি কাজ ছাড়া আর কিচ্ছুটি করেনি। অথচ টিকিট বিলির বেলায় ওর ভাগ্যেই শিকেটা ছিঁড়েছে বারবার। সেই চিরাচরিত নোংরামো, স্বজন পোষণ, গোষ্ঠীবাজি দেখে শুনে বিরক্ত হতাশ ফটিক ঘোষকে নরম গলায় সান্ত্বনা দেন ষড়ানন্দা। বলেন, আসলে রাজনীতি ব্যাপারটা তো খারাপ নয় রে ফটিক, খারাপ হইল গিয়া তার ভিতরের পলিটিক্সটাই। রাজনীতিতে এখন তো ওইটাই বেশি। রাজনীতি আর এ যুগে কজন করে? পলিটিক্স কইরাই তো পসাইয়া দিল সব কিছু। এবারে তাই ব্যাপারটা ষড়ানন্দাকে আগাম জানিয়ে রেখেছে ফটিক ঘোষ। আরও কিছু আপৎকালীন ব্যবস্থাও নিয়েছে, এমনকি গোপনে ভৈরবানন্দ শাস্ত্রীর চেম্বারেও গিয়েছে। কিন্তু তাও কিছুতেই স্বস্তি পাচ্ছে না মনে। কেন কি কাগের মুখে খবর যা এসেছে, এবারেও নিবারণ দত্ত আগাম আদা জল খেয়ে লেগেছে। সে সরাসরি হত্যা দিয়েছে রাজ্য নেতা রামতনু পোড়েলের কাছে। তার নাকি কে এক আত্মীয় রামতনুর খুব স্নেহভাজন। কাগের মুখে কথাটা শোনা মাত্র সে বেশ চুপসে গিয়েছে। এখন ভৈরবানন্দ শাস্ত্রী আর ষড়ানন্দাই তার ফুটো নৌকার দুই কাণ্ডারি। যদি নিজের কপাল আর ভৈরবানন্দ ষড়ানন বটব্যালের যুগ্ম হাতযশ মিলে টিকিটটা মিলে যায়, তখন পাড়ার ওই ছোকরাদের খুবই দরকার হবে, খুবই কাজে লাগবে ওরা ভোটের টাইমে। কাজেই তাদের একটা অনুরোধ রক্ষা করে আগাম কিছুটা গুছিয়ে রাখতে চাইছে ফটিক ঘোষ। 2 নম্বর গরজটা আরো বেশি গুরুত্বপূর্ণ, একেবারে মরণ বাচনের সওয়াল এটা। এলাকার আগরওয়াল এন্টারপ্রাইজে কিছু লোক নেবে। ফটিক ঘোষ নিজের অপগণ্ড ছেলেটাকে ওখানেই কোনো একটা পোস্টে ঢুকিয়ে দিতে চায়। আজকেই সেই চাকরির ইন্টারভিউ। ফটিক ঘোষ জানে ষড়ানন্দার একটি ফোনেই কাজ হয়ে যাবে। ষড়ানন্দাকে আগেই বলে রেখেছে। কিন্তু ফটিক ঘোষ এও জানে কেবল ডিম পারলেই তা থেকে বাচ্চা হয় না, দস্তুর মতো লাগাতার ডিমে তা দিতে হয়। তাও দিয়েছে ফটিক ঘোষ। ইতিমধ্যে বার কয় ষড়ানন্দাকে রিমাইন্ড করা হয়ে গিয়েছে। কিন্তু পলিটিশিয়ানরা আবার মায়ের মতো, যতই স্নেহশীলা হোক, নাগাড়ে না চেঁচালে নিজের বাচ্চাকেও দুধ খাওয়ায় না। তো পাড়ার বিনিদ্র বিচিত্রা আর নিজের আকাঙ্ক্ষা ডিমটাতে একেবারে শেষ মুহূর্তের ফাইনাল তা দেওয়া। এই দোফলা গরজটি নিয়ে আজ ষড়ানন্দার কাছে চলেছে ফটিক ঘোষ।
এমনিতেই ফটিক ঘোষকে সবাই সদানন্দার ডান হাত বলেই জানে। কার্তিক সেনের মতো কুচুটে লোকেরা অবশ্য আড়ালে বলে, ডান হাত নয়, ফটকা সদাননের বাম হাত। ডান হাতে মানুষ ভালো ভালো কাজগুলিই করে, খাওয়া দাওয়া, পূজা পাঠ, দান ধ্যান, আর বাম হাত দিয়েই জল খরচ থেকে শুরু করে দুনিয়ার নোংরা কাজগুলিই করা হয়। ঘুষ খাওয়াকেও সেই কারণেই বাম হস্তের ব্যাপার বলে বলা হয়। তো সদানন্দার ডান হাত অথবা বাম হাত যাই হোক না কেন, পলিটিশিয়ানদের এক চোখে অবিশ্বাস করতেই হয়। কেন কি, ওরা বাইরে পোলাইট কিন্তু ভেতরে শেয়ানা। সেই কারণেই তো ওদের বলা হয় পলিটিশিয়ান। সদানন্দা আবার শেয়ানাপনায় এক কাঠি ওপরে যায়, কাজেই না আচানো অবধি বিশ্বাস নেই। তবে একটা ব্যাপারে মনে মনে ভয় পাচ্ছে ফটিক ঘোষ। আজ একান্তে পেলে হয় সদানন্দাকে, বিশেষ করে দ্বিতীয় গেরোটা অন্য কারোর সামনে উত্থাপন করা সম্ভব নয়। গোটা ব্যাপারটাই কেঁচে যাবে তাহলে। খুব অস্থির মনে বাড়ি থেকে বেরিয়ে সদানন্দার বাড়ির দিকে হাঁটতে শুরু করে ফটিক ঘোষ। পা চালিয়ে সাত তাড়াতাড়ি সদানন্দার বাড়ির সামনে পৌঁছে ফটিক ঘোষ দেখে আউট হাউসের সামনে যথারীতি গিজগিজ করছে মানুষ। পাবলিকের দিকে এক ঝলক কৃপা দৃষ্টি বর্ষণ করে ফটিক ঘোষ হনহনিয়ে হাঁটা দেয় সদানন্দার বসত বাড়ির দিকে। ওকে দেখা মাত্র যারা ভীম বেগে ওর দিকে ছুটে আসছিল তাদের হাত তুলে নিষেধ করে সে, বলে, আসছি আসছি। বাড়িতে ঢুকেই ফটিক ঘোষ দেখে বৈঠকখানায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছেন সদানন্দা। যার পন্নায় উত্তেজিত, নেওয়াপাতি ভুঁড়িটায় অবিরাম হাত বুলিয়ে চলেছেন, ঠোঁটের ডগায় বিড়বিড় করছেন, কুল দে কালি নুন দিয়ে খাই, কুল দে কালি। দৃশ্যটা দেখে ফটিক ঘোষ থ। কেন কি, সামান্য ব্যাপারে উত্তেজিত হওয়াটা সদানন্দার ধাতে নেই। তার মতে উত্তেজিত হইলে পরে মগজের কলকবজাগুলান তাইত্যা যায়। বিশেষ করে পলিটিশিয়ানসের উত্তেজিত হওয়া তো বিলকুল নিষিদ্ধ, যাকে বলে গুরুর বারণ। মগজটাকে একেবারে এসি রুমের মতন হিমশীতল রাখতে পারলেই সর্ব বিষয়ে সিদ্ধি। ফটিক ঘোষকে দেখা মাত্র খুশিতে প্রায় গুমরে ওঠেন সদানন্দা। আই যে ফটিক জল, এতক্ষণে আইছস, এদিকে আমি যে কেল্লা ফতে কইরা দিছি। একটুখানি ধাতস্থ হয়ে খুশির খবরটা নিজের দক্ষিণ অথবা বাম হস্তকে দেন সদানন্দা। এবারের ভোটে আমি হেলিকপ্টারে সইরা ক্যাম্পেন করুম, রামতনুদা ডিক্লেয়ার কইরা দিছি গা। শুনেই ফটিক মনে মনে স্বীকার করে, আহ্লাদে আটখানা হওয়ার মতোই খবর বটে এটা। জীবনে মাত্র একবার হেলিকপ্টারে চড়বার সুযোগ হয়েছিল সদানন্দার, তাও প্রায় বছর 5 আগে। সদানন্দার এলাকায় ভোটের প্রচার করতে এসেছিলেন রাজ্যনেতা রামতনুদা হেলিকপ্টারে চড়ে। জেলা অফিসে একটুখানি নেমে চাটা খেয়ে আবার উড়েছিলেন জনসভার উদ্দেশ্যে। ওই সময় একেবারে শেষ মুহূর্তে সদানন্দাকেও তুলে নিয়েছিলেন হেলিকপ্টারে। জেলা অফিস থেকে জনসভার জায়গা অবধি মিনিট 5 উড়ান। কিন্তু বিগত 5 বছর ধরে সেই 5 মিনিটের যষ্টি মধুটি ফাঁক পেলেই চষেন সদানন্দা। কিনা উহ, কি সেই দৃশ্য! আমার পায়ের তলায় একটা চৌকোনো সবুজ লাল গেরুয়া সক্কাটা রুমাল, তাতে খুদে খুদে বাড়িঘর খেলনার মতো আঁকা রয়েছে। আর ওই রুমালের ঠিক মধ্যিখানে কয়েক হাজার খুদে খুদে মানুষ। তবে অত উঁচু থেকে মানুষ বলে মনেই হয় না, যেন এক পাল খুদে খুদে পিঁপড়া। মিটিং সেরে ফেরার পথে রামতনুদা নাকি বলেছিলেন, বুঝলে সদানন, ওটাই মানুষের আসল রূপ, একেবারে পিপিলিকাবৎ। পাবলিকের এই রূপটিকে চিনে রাখো, ট্যাকেল করবার সুবিধে হবে। এই জন্যেই তো তোমায় হেলিকপ্টারে চড়ালাম। পলিটিশিয়ান তুমি, যতই পোলাইট হও, যতই শেয়ানা, পাবলিককে চিনতে ভুল হলেই মুশকিল। সদানন্দার সর্বাঙ্গ দিয়ে খুশি যেন ঝরে ঝরে পড়ছিল। এমন দেখলে পনায় ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখখানাকে যথাসম্ভব গদগদ করে তোলে ফটিক ঘোষ। সত্যি বলছেন দাদা?
তার জবাবে মুখমণ্ডলে মাখনের পেলবতা এনে সদানন্দা বলেন, একটু আগেই রামতনুদা ফোনে খবরটা দিলেন। নেতার সৌভাগ্যে মুখখানাকে স্বামী গরবিনী সতীসাধ্যী রমণীর মতো করে তোলাই দস্তুর। গদগদ মুখে ফটিক ঘোষ বলে, এ আমি জানতাম দাদা, রামতনুদার কাছে আপনার প্রায়োরিটিটাই অন্য। একেবারে যোগ্য মানুষকেই সুযোগটা দিচ্ছেন তিনি। বলতে বলতে ফটিক ঘোষের শেয়ানা মস্তিষ্ক খবর পাঠায়, এই হলো সদানন্দাকে চেপে ধরবার মোক্ষম সময়। এমন আনন্দের মুহূর্তেই মানুষ সর্ববিষয়ে দাতা কর্ণ হয়ে ওঠে। তবে ফটিক ঘোষের কম্পিউটারাইজড মস্তিষ্ক এও বলে দেয় যে প্রথমেই নিজস্ব ধান্ধাটা পেশ না করাই শ্রেয়। তার আগে বরং জনস্বার্থ সম্পর্কিত প্রস্তাবটাই পেশ করা বিধেয়। যেই না ভাবা অমনি সদানন্দার পাশটিতে গিয়ে খুব ঘনিষ্ঠ হয়ে বসে ফটিক ঘোষ। আর ঠিক সেই মুহূর্তে খিড়কির দরজা দিয়ে বৈঠকখানার দরজায় মুখ দেখায় গজানন। লোকটার আসল নাম অন্য কিছু, কিন্তু বর্তমানে সদানন্দাদের পার্টি মহলে সে গজানন নামেই খ্যাত। ঠিক গজানন নয়, সদানন্দারা আড়ালে ওকে গোজানন বলেই ডাকেন। আসলে সে একজন ভাড়াটে গোঁজ প্রার্থী। লোকসভা, বিধানসভা, পৌরসভার যে কোনো নির্বাচনে সদানন্দার দলের প্রয়োজনে এবং সদানন্দার নির্দেশ মতো সে গোঁজ প্রার্থী হয়ে দাঁড়িয়ে যায়। এলাকার লোকজন ওকে সদানন্দার পার্টির বিরোধী পক্ষ বলেই জানে। আর ওতেই হয়েছে সদানন্দাদের পোয়াবারও। গোঁজ হিসেবে দাঁড় করিয়ে দিলে বিরোধীদের কিছু ভোট তো কাটেই, আর তাতে করেই সদানন্দার দল বেরিয়ে যায়। এ তাবৎকাল সদানন্দার নির্বাচন ক্ষেত্রে গোঁজাননকে গোঁজ হতে হয়নি, কেন কি সদানন্দা বেশ পোক্ত ছিলেন। কিন্তু এবারের ভোটে সদানন্দার পজিশন কিছুটা নড়বড়ে। বিরোধীরা ভোটের আগে থেকেই বেশ তড়পাতে লেগেছে। সেই তরপানিতে কিছুটা সারবত্তা রয়েছে বলেও মনে হয় সদানন্দার। সেটাই বোধহয় ভাবিয়ে তুলেছে ওকে। এই কারণেই ইতিমধ্যেই বার কয়েক ভৈরবানন্দ শাস্ত্রীর চেম্বারে ঢু মারা হয়ে গিয়েছে সদানন্দার। তিনি মোক্ষম নিদানও দিয়েছেন, কিন্তু তাও যেন স্বস্তি পাচ্ছেন না সদানন্দা। গোঁজাননের ডাক পড়েছে সেই কারণেই। ভৈরবানন্দ শাস্ত্রীর আসল নাম নটবর কামেট। রাজস্থানের কোনো এক মার্বেল পাথরের কারখানায় লেবারের কাজ করত। ওখানেই কি এক রেপ কেসে জড়িয়ে পড়ে মুলুক ছেড়েছে বছর 10 হয়ে গেল। কলকাতায় এসে ভৈরবানন্দ শাস্ত্রী নাম নিয়ে বেশ গুছিয়ে বসেছে। ভবিষ্যৎবাণী যা করে একেবারে নাকি মোক্ষম। এখন গোটা কলকাতায় অন্তত হাফ ডজন সোনার দোকানে তার চেম্বার। কাগজে নিজের ছবি সহ ফলাও করে বিজ্ঞাপন দেয় ফি হপ্তায়। সেই বিজ্ঞাপন দেখে রাজ্যনেতা রামতনু পোড়েল একদিন শটান চলে যান শাস্ত্রীজির চেম্বারে। বলেন, বড্ড বিপদে পড়েছি শাস্ত্রীজি, আপনি ছাড়া গতি নেই। আমার স্পঞ্জ আয়রনের চালু বিজনেস, কিন্তু প্রফিটের বেলায় ঢুঢু। যত আয় করি বউ আর 3 মেয়েতে উড়িয়ে দেয়, বাকিটা দলের ভোটকর্মী সাঙ্গপাঙ্গরা। ফি বছর প্রফিট বাড়ছে, কিন্তু বছরের শেষে ব্যালেন্স শিট একেবারে নীল। ভৈরবানন্দ শাস্ত্রী অনেকক্ষণ ধরে ভাবেন, ব্যালেন্স শিট নীল নীল নীল। বিড়বিড়িয়ে কথাগুলো বলতে বলতে একসময় চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তার। পেয়েছি, আপনি একটা নীলা ধারণ করুন, জীবনের সব ক্ষেত্রে এই নীল নীল ভাবটা কেটে যাবে। সেই মতো নীলা পরে রাতারাতি ফল পেয়ে আপ্লুত রামতনু পোড়েলই একদিন সদানন্দার সামনে সৎ কাহন করে বলেছিলেন লোকটার মহিমার কথা। তখন সদানন্দার খুবই দুঃসময় যাচ্ছিল। এমন মুসিবতে বোধ করি কখনো কেউ পড়েনি। রাস্তায় বেরোলেই কেন জানি গাই গড়িতে তাড়া করত ওকে। ছুটে দৌড়ে কোনো মতে তখনকার মতো রেহাই পেলেও ব্যাপারটা সদানন্দাকে দিন দিন ভাবিয়ে তুলছিল। এত এত মানুষ পথ হাঁটছে, ওদের ভেতর থেকে বেছে বেছে কেন যে কেবল সদানন্দাকেই গাই গরুগুলো তাড়া করছিল সেটা বোধগম্য হচ্ছিল না কিছুতেই। কাজেই একদিন অ্যাপয়েন্টমেন্ট করে সবাই এর চোখ এড়িয়ে তিনি চলে গেলেন ভৈরবানন্দের কাছে। সব শুনে ভৈরবানন্দ নিদান দিল, হর রোজ গোমাতা তাড়া করছে, আপনি এক কাম করেন, অ্যাডভান্স একটা গোমেদ ধারণ করেন। গোমাতার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গোমেদই আইডিয়াল। আর অবাক কাণ্ড, গোমেদ ধারণ করা মাত্রই
হাতে হাতে ফল পেলেন সরানন্দা। সেই থেকে আর ভৈরবানন্দকে ছাড়েননি তিনি, একেবারে এঁটুলির মতো লেপ্টে থেকেছেন পদে পদে। মাথায় এক গাছিও চুল নেই, মাথাতে যেন এক চন্দ্রমুখী আলু, ওই নিয়ে সর্বক্ষণ খোঁটা দেয় বউ। পার্টির সুন্দরী মহিলা সদস্যরা মুখ টিপে টিপে হাসে। কাজেই একদিন শটান চলে গেলেন ভৈরবানন্দের কাছে। ভৈরবানন্দ স্নেহের হাসি হেসে বলেন, এই বয়সে মাথা ভর্তি বাল চান? কই বাত নেই, ও জায়গা। মাথা ভর্তি বালের জন্য এডভান্স একটা প্রো বাল ধারণ করুন, তাকে চুলের জঙ্গল হয়ে যাবে দুদিনেই। দলের 1 নম্বর মাসলম্যান কানকাটা কানু বেশ কিছুদিন হাজতে পড়ছিল, কিছুতেই জামিনে মুক্ত করা যাচ্ছিল না ওকে। ভৈরবানন্দের পরামর্শে কানুর হাতে একটা মুক্ত পরিয়ে দিতেই পরের ডেটেই জামিনে মুক্ত হলো সে। দেখে শুনি একেবারে মনে গিয়েছিল ফটিক ঘোষ। সেই থেকে স্বপ্নটা দেখতে শুরু করেছিল, আর সেই স্বপ্নেরই টানে, অর্থাৎ আগামী পুরসভার ভোটে টিকিট পাওয়ার প্রশ্নে ভৈরবানন্দের অনুগ্রহ লাভের জন্য একদিন শটান চলে গিয়েছিল চেম্বারে। ফটিকের মুখে সবকিছু শুনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করছিল ভৈরবানন্দ, চুনাও মে টিকিট পান্না, চুনাও মে টিকিট পান্না। আপনার তো দেখছি ডবল ফাঁড়া, অন্তত 2টো পাথর পড়তেই হবে। ব্যাপারটা যেহেতু চুনাও, আপনাকে পড়তে হবে চুনি। চুনাওতে চুনি ছাড়া গতি নেই, আর কিছুতেই টিকিট পান না, তাই এখনই একখানা পান্না পড়ে ফেলুন। দুইয়ে মিলে একেবারে ভেলকির মতো কাজ করবে। চুনি আর পান্না পড়বার পর থেকে মনটা একটুখানি শান্ত হয়েছে ফটিক ঘোষের। মনের মধ্যে আশার সঞ্চার হচ্ছে, এবারে বোধ করি টিকিটটা আর কিছুতেই ফসকাবে না। উপস্থিত গুঁজাননকে দেখে তিলমাত্র খুশি হয় না ফটিক ঘোষ, একেবারে কুলে এসে তরি ডুববার উপক্রম বুঝি। অথচ এবারের ভোটে সরানন্দার স্বার্থেই গুঁজাননের গোঁজ প্রার্থী হয়ে দাঁড়ানোটা প্রায় চূড়ান্ত। আর সুযোগটি পাওয়া মাত্র গুঁজানন এলাকায় ন্যূনতম ফিল্ড তৈরির অজুহাতে প্রথম থেকেই যথারীতি দুইতে শুরু করেছে সরানন্দাকে। 2 দিন অন্তর খিড়কির দরজা দিয়ে গোপনে আসে, কিছু মাল হাতিয়ে সটকে পড়ে। কিনা যে এলাকাটায় আমার সবচেয়ে বেশি ভোট, সেখানে একটা টিউবওয়েল পুঁতে দিতে হবে দাদা, ওরা বড্ড ধরেছে। কিংবা এলাকার একটা গরিব বুড়ির মেয়ের বিয়ের ঠিক হয়েছে, বিয়ের খরচা বাবদ কিছু না দিলেই নয়। মনে মনে বিরক্ত হলেও ফটিক ঘোষ লক্ষ্য করেছে সরানন্দা ওর প্রতি বড় একটা কঠোর হতে পারেন না। লোকটা যে আবদার করে মোটামুটি দিয়েই দেয়। মাঝে মাঝে সরানন্দার কাছে নিজের বিরক্তিটা প্রকাশ করে ফেলে ফটিক ঘোষ। তাই শুনে সরানন্দা ঠোঁটের ফাঁকে হাসে, বলে, চৈতে যাচ্ছিস বটে, কিন্তু ওর অবস্থাটা ফিল কর দেখি একটিবার। ও হইল খানিকটা জামাইয়ের ভাইয়ের মতো, বেশভূষা হাঁক ডাক এক্কেরে জামাইয়ের মতন, কিন্তু আসল জায়গাতেই লবডঙ্কা। ও যখন ভোটের ক্যাম্পেন করে দুনিয়া শুদ্ধ মানুষ ওরে দেখা যে মুখ টিপা হাসতিছে, সেটা তো সে হাড়ে হাড়ে বোঝে। তাও কাউরে বলতে পারে না যে আমি আসলে শ্রী রাধিকার আয়ান গোষ্ঠী, স্বামী সাহিত্যে থাকি বটে, তবে ওর আসল পুরুষটি অন্য। ঠিক টাইমে ওই ভোটের রাধাটি কালার পাশে চইলে যাইবগা, তাও দিনের পর দিন আয়ান ঘোষের রোলে অ্যাক্টিং কইরা যাইতে হয় আমাকে। বলতে বলতে হা হা করে হেসে ওঠে সরানন্দা। আজও নির্ঘাত কোনো দাঁও মারতে এসেছে গুঁজানন। এদিকে ফটিক ঘোষের ঘড়ির কাঁটা ততক্ষণে 8:45 আশেপাশে। আর চোখে গুঁজাননকে একটিবার দেখে নেয় ঘোষ। লোকটা কেমন যেন মুষড়ে থাকে সারাক্ষণ, সারা মুখে লেপটে থাকে এক কিসিমের বিব্রত বিপর্যস্ত ভাব। সর্বদাই কেমন জানি ক্লান্ত দেখায় লোকটাকে। গুঁজানন এসে সরানন্দার গা ঘেঁষে বসে পড়ে, তাই দেখে বিষম প্রমাদ গনে ফটিক ঘোষ। লোকটা যে কতক্ষণ ভেজর ভেজর করবে কে জানে। আর এটা তো জানা কথাই, মন্ত্রগুপ্তির স্বার্থে এমনকি ফটিক ঘোষের সামনেও নিজস্ব ধান্ধার ঝাঁপিটি খুলবে না গুঁজানন। ওকে সুযোগ করে দেওয়ার জন্য বৈঠকখানা থেকে খানিক সময়ের জন্য বাইরে চলে যেতে পারে ফটিক ঘোষ, কিন্তু তাতে করে তার সর্বনাশ হয়ে যেতে পারে। ফটিক ঘোষ কি যে করে, কেন কি সময় যে হু হু করে বয়ে যাচ্ছে। একটু বাদেই আমদরবারের দিকে হাঁটা দেবেন সরানন্দা। ওই তামাশা মিটতে মিটতে তার চান খাওয়ার সময় হয়ে যাবে, আর তারপরেই তো দিনভর আর সরানন্দাকে একান্তে পাওয়াই যাবে না।
অথচ 11টা নাগাদ ছেলের ইন্টারভিউ। বিনিদ্র বিচিত্রার এখনো দেরি আছে, ওই কথাটা ষড়ানন্দাকে কাল পরশু বললেও চলবে, কিন্তু ছেলের ইন্টারভিউ তো আর কাল অবধি বসে থাকবে না। আজ এই বেলায় যেন তেন প্রকারেণ ষড়ানন্দাকে দিয়ে আগরওয়ালকে একটা ফোন করিয়ে দিতেই হবে, নইলে ছেলেটার ফুটুর ডুম। অথচ গোঁজাননের সামনে তো আর তা তোলা যায় না, এমন কনফিডেন্সিয়াল কথা। আর বললেও গোঁজাননের সামনে কিছুতেই ফোনটা করবে না ষড়ানন্দা, কারণ একজন পলিটিশিয়ান হিসেবে তার নিজস্ব দর্শন হলো পলিটিক্সে ডান হাতের কাজ বাঁ হাত জেনে গেলেই কেলু। ভারী ভাবনায় পড়ে যায় ফটিক ঘোষ। একসময় স্থির করে ষড়ানন্দার মনোযোগটাকে সে কিছুতেই গোঁজাননের দিকে যেতে দেবে না। গোঁজানন তার ঝাঁপিটি খোলার আগেই তাই কথাটি পেড়ে বসে ফটিক। মা, আমার পাড়ার ছেলেরা যে একটা আবদার ধরেছে, সামনের মাসে একটা বিনিদ্র বিচিত্রা করতে চায়, আপনাকে উদ্বোধন করতেই হবে। বিনিদ্র বিচিত্রা? তার মানে রাতভর নাচা গানা? ষড়ানন্দার সারা মুখে পলতা চিবনোর অভিব্যক্তি। এটা বিনিদ্র বিচিত্রার সময়? দেশ জ্বলতাছে, জাতি পুড়তাছে, নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড়, নেতাই এসব লইয়া পার্টি এখন জেরবার, আর তুমি কিনা আমার নাচা গানার ধামাকায় সামিল হতে বলতাছো? পাবলিক খারাপ ভাববে, বিরোধীরা দুও দেবে কিনা। দেশ ও জাতির এমন দুর্দিনে জনগণের নেতা নাচা গানায় ধামাকায় মশগুল রয়েছে, তা বলে নাচা গানার আমি বুঝিই বাকি। নাচা গানায় সামিল হতে আপনাকে কে বলেছে দাদা? আপনি নাচা গানায় থাকবেন মাত্র 1 মিনিট, তারপর সোজা চলে যাবেন লালগড় অথবা নেতাইতে। সোজা চলে যাবো? ষড়ানন্দা কটমট চোখে তাকিয়ে থাকেন ফটিক ঘোষের দিকে, সন্দেহ ঠিক ঠিক করে মুখমণ্ডলে। বলেন, কোন পথে যাবো? রুটটা কি হইব? নাচা গানা ঠিকা লালগড়ে যাওয়া সহজ না ব্রাদার, খুবই সোজা। আপনি শুধু শুধু ভাবছেন। রুটটা কি হবে বলছি, মন দিয়ে শুনুন। শুরু করলেন গান দিয়ে, তারপর গান, সঙ্গীত, রাগ, দীপক রাগ গাইলেই চতুর্দিকে আগুন জ্বলে ওঠে। ওরা সারা দেশ জুড়ে দীপক রাগই গাইছে, তাতেই আগুন জ্বলছে দেশ জুড়ে। আগুন জ্বলছে নন্দীগ্রামে, আগুন জ্বলছে সিঙ্গুরে, আগুন জ্বলছে লালগড়ে, নেতাইতে। ব্যাস, আর আপনাকে তখন পায় কি? গান থেকে লালগড় নেতাইয়ে পৌঁছানোর রুটটাকে খুব মনোযোগ দিয়ে অনুসরণ করছিলেন ষড়ানন্দা। একসময় স্বগতোক্তির ঢঙে বললেন, রুটটা মন্দ নয়, তবে কিসের? ঠিক সেই মুহূর্তে ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে ওঠেন ষড়ানন্দা। উড়িয়ে বাস, 9টা! বলতে বলতে উঠে দাঁড়ান তড়িঘড়ি, হাঁটতে শুরু করেন আউট হাউসের দিকে। পরস্পরের দিকে রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ করে ফটিক ঘোষ আর গোঁজাননও হাঁটতে থাকে পিছু পিছু। আমদরবারে জনতার কলকলানি আরজি আবদার শোনার একটা নিজস্ব তরিকা রয়েছে ষড়ানন্দার। অফিস ঘরে নিজের চেয়ারটাতে শরীরখানা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে শিবনেত্র হয়ে বসে থাকেন সারাক্ষণ। ততক্ষণে শুরু হয়ে গিয়েছে চারপাশ থেকে অবিশ্রান্ত কলকলানি। প্রত্যেকেই নিজ নিজ সমস্যায় জর্জরিত। ষড়ানন্দার কাছে এসেছে সমাধানের আশায়। ষড়ানন্দা কারোর মুখের দিকে দৃকপাত অবধি করেন না। ওদের কথাগুলো শুনছেন কিনা তাও বোঝা যায় না ঠিকঠাক, কেবল মাঝে মাঝে উচ্চারণ করেন গুটি কয় বাঁধা বুলি। দেখুন, সামনের হপ্তায় দেখা করো, মুরলিরে কইয়া দিছি। খালি তো বায়ন, মিটিং মিছিলে তো দেখি না। একখান দরখাস্ত দিয়া যাইও, ছেলারে আমার সঙ্গে দেখা করতে বলু। তোমার কেসটা যথাস্থানে বলা, দেখা যাক কি হয়। কিন্তু ঠিক কার উদ্দেশ্যে কথাগুলো যে বলেন তিনি, ফটিক ঘোষের অন্তত মাথায় ঢোকে না তা। তবে সে লক্ষ্য করে ষড়ানন্দার কথা শুনে কিছু লোক ধীর পায়ে ফিরে যাচ্ছে। সেটা ফটিক ঘোষের কাছে আরও বিস্ময়কর। কেন কি ষড়ানন্দার কথা শুনে ওরা কেমন করে বুঝে ফেললো ঠিক কার উদ্দেশ্যে কোন কথাটি বলা হয়েছে। একদিন একান্তে ষড়ানন্দাকে ওই নিয়ে শুধিয়েছিল ফটিক ঘোষ, কিনা এত কলকলানির মধ্য থেকে লোকগুলোর পৃথক পৃথক বক্তব্য বোঝেন কি করে দাদা? সে কথায় ফটিক ঘোষের দিকে করুণার দৃষ্টিতে তাকান ষড়ানন্দা। বলেন, দিনে কখান খবরের কাগজ পড়স? কখানা, আর বড়জোর 2খানা। দৈনিক 10খানা পেপার পড়া শুরু কর, তখন বুঝতে পারবা ইয়ার রহস্য। তখন হেডলাইন পইরাই ভিতরের খবর মর্মার্থ এক্কেরে জলবৎ তরলং হইয়া যাইব। একসময় হাত ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে ওঠে ফটিক ঘোষ।
9:30 বাজে, আর ঘন্টাটাক বাদে শুরু হয়ে যাবে আগরওয়াল এন্টারপ্রাইজের ইন্টারভিউ। অথচ এত কলকলানির মধ্যে কথাটা তো স্বরানন্দাকে বলাই চলে না। মনে মনে ভারী বিপন্ন বোধ করে আজ ফটিক ঘোষ। তখনও বোধ করি 10:15। সহসা চেয়ার থেকে উঠে দাঁড়ান স্বরানন্দা, পায়ে পায়ে হাঁটতে থাকেন সদর রাস্তার দিকে। তাই দেখে বিস্মিত হতচকিত জনতাও বোকা বোকা মুখে পিছু নেয়। স্বরানন্দাকে চারপাশ থেকে ঘিরে ধরে হাঁটতে থাকে ওরা। হাঁটতে হাঁটতেই যে যার মতো কলকল করতে থাকে। অকস্মাৎ এমন ঘটনায় বেশ হকচকিয়ে যায় ফটিক ঘোষ। এমনটা তো কথা ছিল না। এখন তো স্বরানন্দার পাড়া বেড়ানোর সময় নয়। আর একটু বাদেই তার তো চান খাওয়ার জন্য ঘরের দিকে রওনা দেওয়ার কথা। 11টা নাগাদ তাকে গো প্রদর্শনী উদ্বোধন করবার জন্য রওনা দিতে হবে। সবাইকে ঠেলে ঠুলে কোনো গতিকে স্বরানন্দার কাছাকাছি পৌঁছতে পারে ফটিক ঘোষ। গলা নামিয়ে বলে, একটু বাদেই আপনাকে গো প্রদর্শনী উদ্বোধন করতে যেতে হবে দাদা। সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে হাঁটছিলেন স্বরানন্দা। ফটিক ঘোষের কথায় ওর দিকে একটুও না তাকিয়ে জবাব দেন, জানি। সদর রাস্তা ধরে রেলগেটের দিকে গজেন্দ্র গতিতে হাঁটছেন স্বরানন্দা। অর্থী প্রার্থীর দল সেই হাঁটার সঙ্গে পাল্লা দিয়ে পরস্পর ঠেলাঠেলি করে হাঁটছে। স্বরানন্দা গতি কমালে তারাও কমাচ্ছে, স্বরানন্দা হনহনিয়ে হাঁটতে থাকলে তারাও চারপাশে দৌড়চ্ছে। ওই ফাঁকে যে যার মনের ভাঁপনগুলি আউড়েই চলেছে। স্বরানন্দা সামনের দিকে তাকিয়ে নির্বিকার মুখে হেঁটে চলেছেন। লোকগুলোর আর্জি আপত্তি শুনছেন কিনা বোঝাই যাচ্ছে না। তবে মাঝে মাঝেই খুব যান্ত্রিক গলায় উচ্চারণ করছেন ওই কথাগুলো। দেখুন, সামনের হপ্তায় দেখা করো, মুরলীরে কইয়া দিছি। ইস, 10:30 বেজে গেল, অথচ স্বরানন্দা নির্বিকার মুখে হেঁটেই চলেছেন। দেখতে দেখতে ভারী অস্থির অস্থির লাগছিল ফটিক ঘোষের। না, স্বরানন্দার খামখেয়ালিপনায় প্রায় পেকে আসা ঘুঁটিটা না কেঁচেই যায়। অথচ এই মুহূর্তে ফটিক ঘোষের মনের যা অবস্থা, মাত্র মিনিট 2 মতো একান্তে পেলেই কি করে কথাটা বলে দেওয়া যেত স্বরানন্দাকে। হাতে পায়ে ধরে আগরওয়ালকে ফোনটাও করিয়ে দেওয়া যেতই হয়তো। হায় রে, এতদিনের ছায়াসঙ্গী হিসেবে কতদিন ঘন্টার পর ঘন্টা স্বরানন্দার একান্ত সান্নিধ্যে কাটিয়েছে ফটিক ঘোষ। অথচ আজ অমন মরণ বাঁচনের মুহূর্তে মাত্র 2 মিনিটের জন্য হাহাকার তুলেছে তার মন। একটু বাদে অকস্মাৎ পায়ে পায়ে রাস্তার কিনারার দিকে এগিয়ে গেলেন স্বরানন্দা। জনতাও এগোচ্ছিল পিছু পিছু, কিন্তু খানিক বাদে সবাই বুঝল মূত্রত্যাগ করবেন স্বরানন্দা। কাজেই যে যার পায়ে ব্রেক কষল নিমেষে। মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে রইল ঠায়। কলকলানিটাও কিছুক্ষণের জন্য স্থগিত রইল। সহসা স্ফটিক ঘোষের মগজের ভেতর থেকে ভেসে আসে লাখ টাকা মূল্যের পরামর্শ। দেখছিস কি বোকা, এটাই তো মোক্ষম সময়। স্বরানন্দা যতক্ষণ মূত্রত্যাগ করছেন ততক্ষণেই তো কথাটা তাকে একান্তে বলে ফেলা যায়। মন্দ পরামর্শ দেয়নি মগজ ভায়া। ব্যাটা ছেলেরা পাশাপাশি দাঁড়িয়ে হিসি করতেই পারে। পাবলিক ইউরিনালে পাশাপাশি কতগুলো বেসিন তো দেওয়াই থাকে। যেই না ভাবা অমনি ফটিক ঘোষও পায়ে পায়ে হাঁটা দেয় রাস্তার কিনারে। স্বরানন্দার ডান দিকে ওর থেকে হাত 2 তফাতে দাঁড়িয়ে সেও মূত্রত্যাগের উদ্যোগ করে। আর সেই ফাঁকে মনের মধ্যে কথাটাকে সাজিয়ে গুছিয়ে নিতে থাকে। কিন্তু সেই যে কথাই আছে না, অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অর্থাৎ কি না, অভাগা চোর যেদিকেই যায় হয় কুকুর ডাকে নয়তো রাত পোহায়। ঠিক যেই মুহূর্তে সে কথাটা পারবে পারবে করছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ লক্ষ্য করে গোজানন এসে নিঃশব্দে দাঁড়িয়ে পড়েছে স্বরানন্দার বাম দিকে। রোষ কষায়িত দৃষ্টিতে গোজাননের দিকে তাকিয়েই ফটিক ঘোষ দেখে তার 2 চোখেও ফটিকের প্রতি ততোধিক রোষ। শালা কর্মনাশা যেন আজ ফটিকের ফুটুরটি ঢুম করবার জন্যেই উঠে পড়ে লেগেছে।
আরে তোর দৈনন্দিন ধান্দা পূরণ সে তো দুদিন পরেও হতে পারে, বিধানসভা ভোটের তো এখনো দেরি আছে। ছেলের ইন্টারভিউটা কি রোজ রোজ হবে? ফটিকের খুব ইচ্ছে করছিল এক ঘুষিতেই গোঁজাননের নাকটাই ফাটিয়ে দেয়। বহু কষ্টে নিজের ইচ্ছেটাতে লাগাম টানে সে। মূত্রত্যাগ করতে করতে ঘন ঘন ইতিউতি তাকাচ্ছিলেন স্বরানন্দা। ওর দীর্ঘদিনের ছায়াসঙ্গী হিসেবে ফটিক ঘোষের মনে হলো কাউকে বুঝি দু চোখ দিয়ে আঁতিপাতি করে খুঁজছেন তিনি। একসময় মূত্রত্যাগ সাঙ্গ করে আবার মাঝ রাস্তার দিকে হাঁটতে লাগলেন স্বরানন্দা, আর তক্ষুনি দেখতে পেলেন স্বরানন্দার বাড়ির দিক থেকে মোটর বাইক হাঁকিয়ে ধেয়ে আসছে স্বরানন্দার নিজস্ব রক্ষী বাহিনীর হেড কানকাটা কানু। সহসা স্বরানন্দাকে কিঞ্চিত অন্যমনস্ক দেখায় ঈষৎ চঞ্চল। কানকাটা কানুর মোটর বাইক তখন একেবারে কাছে চলে এসেছে। সহসা হেঁড়ে গলায় ডাক পারলেন স্বরানন্দা, আয় কানু, দাঁড়া। ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে কানকাটা কানু, আর স্বরানন্দা কেউ কিছু বোঝার আগেই একেবারে আকস্মিকভাবে চড়ে বসেন মোটর বাইকের পেছনে, বলেন, চল চল জলদি। কানকাটা কানুর মোটর বাইক সাঁই সাঁই করে উড়তে শুরু করে। যা মানব শৃঙ্খল ভেদ করে সহসা সোনার পাখিটি অন্য আকাশে ভাগলবা। হতচকিত পাবলিকের মধ্যে দাঁড়িয়ে সহসা পেছন থেকে পাগলের গলায় চেঁচিয়ে ওঠে ফটিক ঘোষ, কোথায় চললেন দাদা? তার জবাবে দূর থেকে ভেসে আসে স্বরানন্দার গলা, গো প্রদর্শনী উদ্বোধন করতে। ফটিক ঘোষ আর গোজানন সমেত গোটা জনতা বোকার মতো দাঁড়িয়ে থাকে মাঝ রাস্তায়। শুনছিলেন বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় খ্যাতকীর্তি মধুবর্ষী কথা সাহিত্যিক শ্রী ভগীরথ মিশ্র রচিত অসামান্য প্রহসনধর্মী বড় গল্প পোলাইট ওশেয়ানা। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।